नमस्कार सकले आशा करी निश्चयই ভালো আছো। তো আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। হ্যাঁ, থাম্বনেল নিশ্চয়ই দেখে নিয়েছো তোমরা, যে থাম্বনেলে বড় বড় করে লেখা আছে সরগরম সবরমতী রিপোর্ট। তার মানে আজকের ভিডিওতে আমরা সিনেমা রিভিউ দেব, ঠিক তো নাকি? তাই তো হওয়া উচিত বলে মনে হয় না? একদমই নয়, আমরা এখানে সিনেমা রিভিউ দেব না। যদিও এই নামে সম্প্রতি সিনেমাটা রিলিজ করেছে এবং এই সিনেমায় মুখ্য অভিনেতা বিক্রান্ত মেসি, যিনি কিনা সিনেমায় অভিনয় করার পর সারা দেশে বলতে পারো তার নাম যশ খ্যাতি আরও একটু বেড়ে গেছে এবং যথারীতি এই সিনেমাটা করার পর থেকে ইনি ডেথ থ্রেট পাচ্ছেন। এমন একটা সিনেমা বা এমন একটা গল্পকে ইনি বেছেছেন যেখানে 2024-এ দাঁড়িয়েও তাকে সেই সত্য ঘটনাটা তুলে ধরার জন্য ডেথ থ্রেট পেতে হচ্ছে। তো এই গল্পটা নিউজে এসছে তার কারণ সম্প্রতি আমাদের প্রাইম মিনিস্টার মোদি এবং তার মন্ত্রীবর্গের লোকজনকে নিয়ে সিনেমাটা দেখেছেন একসাথে, এবং সিনেমা দেখে তিনি তার মতো করে সিনেমা রিভিউ দিয়েছেন। ওটা আলাদা ব্যাপার। তাহলে আমরাও কি আজকে এখানে সিনেমা রিভিউ দেব? না, একদমই নয়। আমরা 2002-তে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনাটা আরেকবার একটু মনে করে নেব, যেটা ভারতের ইতিহাসে কালিমালিপ্ত করেছে। কি হয়েছিল সেই পার্টিকুলার গোধারাতে? সবরমতী এক্সপ্রেস কেন পুড়েছিল? কেন রাম মন্দির থেকে ফিরে আসা বা অযোধ্যা থেকে ফেরত আসা লোকজনকে পুড়িয়ে মারা হয়েছিল? এই সব কিছুই আজকে আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করব। ইনফরমেশন আমরা পেয়েছি রিপোর্টের মাধ্যমে, ইনফরমেশন পেয়েছি সরকার দ্বারা গঠিত কমিশনগুলির মাধ্যমে, এবং সেই ইনফরমেশনগুলোর বেস করেই আজকে তোমাদের সামনে সেই রিপোর্টটা বা সেই ঘটনাটাকে আরেকবার ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। তো চলো তাহলে শুরু করা যাক। নমস্কার, আমি প্রকাশ মুখার্জি, ডাব্লিউবিপিএসসি ওয়ালার পক্ষ থেকে প্রত্যেককে ওয়েলকাম। আমি জানি যে তোমরা রেগুলার বেসিস এই চ্যানেলটাকে ইউটিউবে ফলো আপ করো এবং অনেকেই আছে যারা কিনা এখানে ক্লাস করো, অর্থাৎ ডাব্লিউবিপিএসসি ওয়ালাতে রেগুলার স্টুডেন্ট। তো যারা এখনো পর্যন্ত ডাব্লিউবিপিএসসি ওয়ালার সঙ্গে যুক্ত হতে পারোনি তাদের ক্ষেত্রে বলে রাখবো, ভিডিও দেখো, ক্লাস করো ফ্রিতে। আমাদের ইউটিউবে প্রত্যেক দিন ক্লাস হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস হচ্ছে। আর সেই সমস্ত ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে তোমার আগামী কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ডাব্লিউবিপিএসসি ওয়ালা তোমাকে কিছু সাহায্য করতে পারে, তার জন্য আমাদের এই সমস্ত কোর্স লঞ্চ করা রয়েছে। যেমন তুমি যদি আপকামিং রেলের গ্রুপ ডি পরীক্ষা দেবো বলে চিন্তা ভাবনা করো এবং একটা ব্যাচ নেব বলে ভাবো, তাহলে এই ব্যাচটা তুমি ইন্ডিভিজুয়ালি নিতে পারো, যার নাম রূপসী বাংলা। প্রাইস ট্যাগ 899 টাকা। দুরন্ত এক্সপ্রেস 2.0টা কি, যারা এনটিপিসি পরীক্ষা দেবে বলে চিন্তা ভাবনা করছো, সেই এনটিপিসি সিবিটি 1 সিবিটি 2 দুটোরই বলতে পারো কি না সাহায্য তুমি পাবে এই ব্যাচটা থেকে। পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মেন পরীক্ষা, পিএসসি মিসলেনিয়াস মেন আসন্ন। তো সেই পরীক্ষাটারও যদি মনে করো তুমি প্রস্তুতি নেবে, তার জন্য এই ক্লাসটা তোমার জন্য সুইটেবল। তোমার যদি মনে হয় যে তুমি ডাব্লিউবিসিএস এর পরীক্ষার্থী বা ডাব্লিউবিসিএস তোমার একমাত্র টার্গেট এবং সেটা তুমি একদম ফাউন্ডেশন ব্যাচ থেকে করতে চাও, তাহলে ডেফিনেটলি সাকশম 2.0, যেটা কিনা 2025-26-এর রেসপেক্টেড প্রিলিমস এবং মেন্স তোমাকে কভার আপ দেবে, ইন্ডিভিজুয়াল ব্যাচ এটা। ঠিক একই রকম যদি কেউ মনে করো আমি শুধুমাত্র প্রিলিমসটার জন্য ভাবছি, 2024-এর প্রিলিমস, তাদের জন্য অলরেডি একটা টার্গেট ডাব্লিউবিসিএস প্রিলিমস ব্যাচ লঞ্চ রয়েছে। এবং যদি কেউ মনে করো যে আমি স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা দেব, তার জন্য একটা ফাউন্ডেশন ব্যাচ চাইছি, তো এসএসসি ফাউন্ডেশন 2.0 একটা ব্যাচ যার নাম উত্তরণ, এই ব্যাচটাও রয়েছে। এরকম বিভিন্ন পরীক্ষার জন্য ইন্ডিভিজুয়াল ব্যাচ যেমন আছে, আবার অনেক স্টুডেন্টের ডিমান্ড যে তারা সবকিছুকে একটা ছাতার তলায় পেতে চায়। অর্থাৎ এমন একটা কোর্স যদি থাকে যে কোর্সটা পারচেস করলে আমি যে পরীক্ষায় দিই তার সাপোর্ট আমি পাবো, ঠিক সেই কথাটাকে মাথায় রেখে ডাব্লিউবিপিএসসি ওয়ালা নিয়ে এসছে অপরাজিত 2.0 মহাপ্যাক, যেখানে তোমরা এই সকল পরীক্ষা যেগুলো স্টেট কন্ডাক্ট করছে, যেগুলো সেন্ট্রাল কন্ডাক্ট করছে, এই সমস্ত পরীক্ষা, রেলের পরীক্ষা, গ্রুপ ডি পরীক্ষা, সমস্ত পরীক্ষা, যা যা কোর্স ডাব্লিউবিপিএসসি ওয়ালা নিয়ে আসবে, প্রত্যেকটা কোর্সই তুমি কিন্তু এই অপরাজিত 2.0 মহাপ্যাকের আন্ডারে পাবে। এবং তার সঙ্গে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের টপ নচ পরীক্ষা যেটা ডাব্লিউবিসিএস পরীক্ষা, সেই ডাব্লিউবিসিএস পরীক্ষা ওরিয়েন্টেড যে সমস্ত ব্যাচ আসবে, বা এই মুহূর্তে এখানে যে তুমি দেখতে পাচ্ছ সাকশম 2.0 বা টার্গেট ব্যাচ, এই ব্যাচগুলো তুমি কিন্তু এই কোর্সের মধ্যে পেয়ে যাবে।
তাই যাদের মনে হচ্ছে যে ওভারঅল এক ছাতার তলায় এরকম একটা কোর্স দরকার, তাদের ক্ষেত্রে বলবো এই অপরাজিত 3টে ইয়ারের ক্ষেত্রে দেওয়া হয়েছে। কেউ যদি 1 বছরের নিতে চায় তাহলে 4,499 টাকা, 1.5 বছরের নিতে চাইলে 5,499 টাকা এবং 2 বছরের নিতে চাইলে 5,999 টাকা। ক্লাস দেখার জন্য, ডেমো ক্লাস দেখার জন্য ইউটিউবে আমাদের রেগুলার লাইভ ক্লাস হয়, তাই আগে ক্লাস দেখো, পছন্দ হলে তারপর কেনার চিন্তা ভাবনা করবে। ওকে, তাহলে ফিরবো আজকের টপিকে, যে টপিকটা আমাদের মেন আলোচনার বিষয়বস্তু, যে সাবরমতী রিপোর্ট, গোধরা কাণ্ডের আসল সত্য। তো এই গোধরা কাণ্ডের সত্য বা সততা দেখতে গেলে প্রথমে আগে আমাকে জানতে হবে হোয়াট ইজ দ্য কেস অফ গুজরাট রায়েট। তাহলে এই গোধরাকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছিলাম যে গুজরাটে রায়েট লেগেছিল, মনে পড়ছে তো এই ছবিটা, যেটা কিনা একটা ভাইরাল ছবি। এই ছবিটা মনে আছে? এই ছবিটা একটা ভাইরাল ছবি। ওকে, সারা দেশকে নড়িয়ে দিয়েছিল এই ছবিটা। একটা ঘটনা, যে ঘটনাটা ভারতকে তো, ভারত সহ সারা পৃথিবীকে বলতে পারো নজর কেড়েছিল, সেটা হচ্ছে এই 2002-এ কি না গোধরা কেস। সমগ্র সবরমতী এক্সপ্রেসে 2টো কামরাকে পুরোপুরি জ্বালিয়ে দেয়, যে কামরাতে ছিল হচ্ছে কর সেবকরা, যারা অযোধ্যা থেকে ফিরছিল। কিন্তু কারা, কেন, কি স্বার্থ চরিতার্থ করতে এই ঘটনাটা ঘটিয়েছিল তা আজও কিন্তু পরিষ্কার নয়। কোনো কমিশনের মতে এটা একটা অ্যাক্সিডেন্ট, যে কমিশনগুলো সরকার দ্বারা নিয়োজিত করা হয়েছিল। আবার কোনো কমিশনের মতে যে এটা অ্যাক্সিডেন্ট নয়, এটা একটা প্রি প্ল্যান্ড মার্ডার। তো আমরা দুটো দিকই দেখব, দেখে আমরা আমাদের নিজস্ব চিন্তাভাবনাতে উপনীত হব। চলো তাহলে আমরা দেখি বক্তব্য কি, যে কেন বা গুজরাট রাইটের পিছনে মেন কেসটা কি ছিল। বলছে 2002-তে এ কোচ অফ সাবরমতী এক্সপ্রেস ওয়াজ রিটার্নিং উইথ দ্য প্যাসেঞ্জার ফ্রম রাম জন্মভূমি, মানে অযোধ্যা। তাহলে 2002-তে কি না সাবরমতী এক্সপ্রেসের 2টো কোচ যে কিনা ফিরছিল, রিটার্ন করছিল প্যাসেঞ্জারদের নিয়ে রাম জন্মভূমি থেকে, যেটা তৎকালীন সময় ছিল একটা পলিটিক্যাল ডিসপিউটেড সাইট। ইট ওয়াজ রিপোর্টেড টু বি সেট আ ব্লেজ নিয়ার গোধরা রেলওয়ে স্টেশন, এবং এটা খবর করা হয় যে গোধরা স্টেশনের কাছে বলতে পারো ট্রেনে আগুন লাগানো হয় বা ট্রেনে আগুন লেগে যায় বাই এ মব কনসিস্টিং অফ পিপল ফ্রম দ্য মুসলিম কমিউনিটি। রিপোর্টে আরো বলা হয় কি না এই আগুনটা লাগায় কারা, না একদল মুসলিম কমিউনিটির লোক, যারা কিনা এই আগুনটা লাগিয়েছিল। As many as 59 Hindu devotee including children were cheered to the death in the train attack. এবং এই আগুন লাগানোকে কেন্দ্র করে প্রায় 59 জন যারা কিনা ডিভোটি ছিল, যার মধ্যে শিশু, মহিলা, বৃদ্ধ, তরুণ, তরুণী অনেক ছিল, তো তারা বলতে পারো এই জ্বলন্ত আগুনে মারা যায়। ওকে, এই আগুনকে কেন্দ্র করে জ্বলন্ত অবস্থায় মারা যায়। A retaliatory bloodbath followed as many parts of the state, এবং ঠিক এই ঘটনাটাকে কেন্দ্র করেই পরবর্তী ক্ষেত্রে কি না হিন্দুরা যারা বলতে পারো কি না রাজ্যের বিভিন্ন জায়গায় কি না রক্তবন্যা বইয়ে দেয়, অর্থাৎ দুটো কমিউনিটির মধ্যে এই পার্টিকুলার ইস্যুকে কেন্দ্র করে রায়েট লেগে যায়। Instead of isolating those Muslim criminal who attacked the train and punishing them legally, the state government allow revenge killing. তাহলে এখানকার বক্তব্য অনুযায়ী আমরা দেখতে পাই কি না যে সমস্ত মুসলিম মব পার্টিকুলারলি সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিল, তাদেরকে ধরে শাস্তি দেওয়ার পরিপ্রেক্ষিতে রাজ্য বা স্টেট গভর্নমেন্ট তরফ থেকে কি করা হলো, না রিভেঞ্জ কিলিংস কে অ্যালাউ করা হলো। তাহলে এটা সব থেকে বড় ডেমোক্রেসিতে একটা নেগেটিভ পয়েন্ট। মানে যে দোষ করেছে সেই দোষ প্রমাণ করে সাজা দেওয়ানোই ডেমোক্রেসির অঙ্গ, নাকি তাকে ডিরেক্টলি সাজা দেওয়া। ওকে, যদি আজকে কেউ খুন করে সেই খুনিকে ডিরেক্টলি কিন্তু পুলিশ বা অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে তারা মেরে ফেলতে পারে না। পুলিশের কাজ হচ্ছে সে যে খুনটা করেছে প্রথমত তাকে ধরা এবং সেই খুনটা প্রমাণ করে আদালতে পেশ করা। আদালত বলে যে বস্তুটা আছে ভারতবর্ষের ডেমোক্রেসিতে, তিনি বিচার করবেন এবং তার বিচারেই তার যা শাস্তি হওয়ার হবে।
অন্য কেউ কিন্তু শাস্তি দিতে পারে না। কিন্তু এখানে আমরা বিপরীতটা দেখলাম কি না, ইনস্টিড অফ আইসোলেটিং দোজ মুসলিম ক্রিমিনাল হু অ্যাটাক দ্য ট্রেন অ্যান্ড পানিশিং দেম লিগালি, দ্য স্টেট গভর্নমেন্ট অ্যালাউ রিভেঞ্জ কিলিং। এবং এর ফলে কি হলো না, দুটো কমিউনিটির মধ্যে, হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা বেঁধে গেল, এবং যার ফলশ্রুতি কি না, কংগ্রেসের এমপি এহসান জাফরিকে ব্রুটালি বলতে পারো গুলবাগ সোসাইটিতে হত্যা করা হয়। তাহলে পাবলিক খেপে গেল, পাবলিক খেপে গিয়ে তখন একে অপরকে মারতে শুরু করলো, এবং যার ফলশ্রুতি কিনা কংগ্রেসের এমপি এহসান জাফরিকে বলতে পারো ব্রুটালি হত্যা করা হয়। কোথায় না, গুলবাগ সোসাইটির ম্যাসাকারে। এবং এ প্রসঙ্গে বলতে পারো কি না, জাকিয়া যে কিনা এহসান জাফরির ওয়াইফ, তিনি একটা কমপ্লেন ফাইল করেন কাদের এগেনস্টে না, টপ অফিসিয়াল, ব্যুরোক্র্যাট অ্যান্ড সাম মিনিস্টার, ইনক্লুডিং দেন দ্য চিফ মিনিস্টার অফ দ্য গুজরাট নরেন্দ্র মোদী, এইজিং দ্য ইনঅ্যাকশন। তাহলে এই হত্যাকাণ্ডের দায় জাকিয়া যে কিনা এহসান জাফরির ওয়াইফ, সে কার ওপর চাপায় না, তিনি একটা কমপ্লেন ফাইল করেন কাদের এগেনস্টে না, তৎকালীন গুজরাটের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন অর্থাৎ নরেন্দ্র মোদী, এবং তার অফিসিয়ালস যারা আছে, ব্যুরোক্র্যাট যারা আছে, তাদের এগেনস্টে তিনি একটা কমপ্লেন দাখিল করেন। As the state police did not take any action, Zakia approached the Gujarat High Court seeking the complaint to be treated as an FIR. তাহলে রাজ্য পুলিশ কোনো রকম সহযোগিতা যখন করছে না, তখন জাকিয়া কি করলো না, সে তখন গুজরাট হাইকোর্টকে অ্যাপ্রোচ করলো এবং তার কমপ্লেনকে FIR হিসেবে ট্রিট করতে বলল। তাহলে স্টেট পুলিশের কোঅপারেশন না পাওয়ার পর সে তখন কোর্টের দরজা ধাকালো এবং গুজরাট হাইকোর্টে গিয়ে সে বলল সে যে কমপ্লেনটা করেছে সেটাই FIR হিসেবে কাউন্টেড হোক। কোর্ট কি করলো? বাট দ্য কোর্ট ডিসমিস দ্য পিটিশন, কিন্তু কোর্টও তার এই পিটিশনটা নিতে অস্বীকার করে। বোঝা গেল? The dismissal by the High Court was challenged before the Apex Court. তাহলে কোর্ট যখন তার পিটিশনটা নিতে অস্বীকার করে এবং জাকিয়া যখন পরবর্তী ক্ষেত্রে আপার কোর্টে যায়, তখন সেই আপার কোর্টের ক্ষেত্রে কিন্তু এটা একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, যেখানে হাইকোর্ট, গুজরাট হাইকোর্ট এটাকে ডিসমিস করে দিয়েছে। তাহলে সেটাই বলতে পারো অ্যাপেক্স কোর্ট মানে সুপ্রিম কোর্টের কাছে এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সুপ্রিম কোর্ট কনস্টিটিউটেড আ স্পেশাল ইনভেস্টিগেশন টিম। এই ঘটনাকে আরো খতিয়ে দেখার জন্য একটা সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে কেনা সুপ্রিম কোর্ট, যেখানে 2002-এ গুজরাটে যে রাইট হয়েছিল তার ইনভেস্টিগেট করা যায় এবং সেই রাইটের ইনভেস্টিগেশনের পর সিটের তরফ থেকে বলতে পারো 2012-তে কি না ফাইনাল রিপোর্টটা পেশ করা হয় বিফোর দ্য কনসার্ন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কনসার্ন সহ সিট কি করলো না, তার ফাইনাল রিপোর্টটা 2012-তে উপস্থাপন করলো, যেখানে স্পেশাল ইনভেস্টিগেশন টিমের রিপোর্টে কি বলা হলো না, রিপোর্টে বলা হলো কি না, সিট হ্যাজ নট ফাউন্ড এনি কনস্পিরেন্সি, কোনো ধরনের কনস্পিরেন্সি হয়নি। অর্থাৎ জাকিয়ার হাজবেন্ডকে যে মারা হয়েছে উইদাউট এনি কনস্পিরেন্সি, বা তিনি যে মারা গেছেন কোনো রকম কনস্পিরেন্সি সেই ঘটনার সঙ্গে যুক্ত ছিল না। লিঙ্কিং অ্যাক্ট অফ অ্যারোশন অ্যান্ড লুটিং অর আউটরেজ ক্লেম মেড ইনস্টিং অপারেশন অর ইন্ডিভিজুয়াল পাবলিকেশন অফ কিনা প্রপোর্টেড হেড স্পিচ। তাহলে বক্তব্যে আর কি বলা হয় না, লিঙ্কিং অ্যাক্ট অফ অ্যারোশন অ্যান্ড লুটিং অর আউটরেজ ক্লেম মেড ইন স্টিং অপারেশন অর ইন্ডিভিজুয়াল পাবলিকেশন অর পারপোর্টেড হেড স্পিচ। তাহলে একে অপরের বিরুদ্ধে বলতে বলো ঘৃণামূলক বক্তব্য, পাবলিকের সম্পত্তি লুট করা, এগুলো হয়েছে, কিন্তু এটা কখনোই সিট তার রিপোর্টে বলেনি যে এটা কোনো কনস্পিরেন্সি হয়েছে। ওকে, তার মানে কেস যদি আমরা দেখি গুজরাট রাইট কেস বা এই যে হত্যাকাণ্ডটা যেটা হয়েছিল, যে কংগ্রেসের এমপি এহসান জাফরির যে বলতে পারো ব্রুটালি হত্যা হয়েছিল, তো সেই ঘটনাটাকেও বলতে পারো কিন্তু আর উল্লেখ থাকে না যে তার এগেনস্টে কোনো কনস্পিরেন্সি হয়েছে।
স্পেশাল ইনভেস্টিগেশন টিমের তরফ থেকে বলা হয় যে হ্যাঁ কিছু লুটতরাজ হয়েছে, মবেরা নিজেদের মধ্যে বলতে পারো মারামারি করেছে, একে অপরের বিরুদ্ধে হেড স্পিচ দিয়েছে, কিন্তু ষড়যন্ত্রমূলক কোনো ঘটনা কিন্তু ঘটানো হয়নি। এরপর এই ঘটনাটাকে কেন্দ্র করে বিভিন্ন কমিশন আমরা দেখেছি বিভিন্ন সময় তৈরি হয়েছে এবং তারা তাদের মতো করে রিপোর্ট প্রকাশ করেছে। যেমন যদি আমি দেখি, প্রথম যে কমিশনটা হয়েছিল তার নাম হচ্ছে ব্যানার্জি কমিশন। ইউপিএ গভর্নমেন্টের আমলে ইউনাইটেড প্রগ্রেসিভ গভর্নমেন্ট মানে কংগ্রেস কি করলো না, একটা কমিশন তৈরি করলো যার নাম ব্যানার্জি কমিশন, সেপারেট ইনকোয়ারি করার জন্য বলতে পারো, এবং যার হেড করা হয়েছিল জাস্টিস ইউসি ব্যানার্জিকে, যে কিনা তার রিপোর্টটা সাবমিট করে 2006 এবং যার রিপোর্ট অনুযায়ী এই ঘটনাটা ছিল নিছক একটা অ্যাক্সিডেন্ট। তাহলে 2006 সালে ইউসি ব্যানার্জি যে রিপোর্টটা প্রকাশ করে, যেটা ইউপিএ গভর্নমেন্টের আমলে বলতে পারো এই কমিশনটা বসানো হয়েছিল গোধরাকে বা গোধরা ইনসিডেন্টটা স্পেশালি ইনভেস্টিগেট করার জন্য, সেখানে তিনি বলেন কি না এটা নিছক একটা অ্যাক্সিডেন্ট। বলা হয়, রিপোর্টে বলা হয় যে ট্রেনের মধ্যে আগুন লেগে যায়। কিভাবে না, ওই কর সেবকরা যারা কিনা বলতে পারো ফিট ছিল, তারা ট্রেনের মধ্যে বসেই রান্না বান্না করছিল এবং সেখান থেকেই কোনো কারণে আগুন লেগে থাকতে পারে, এটা একটা ওয়ে আউট। অথবা স্মোকিং এর জন্য হয়তো ট্রেনের মধ্যে কোথাও হয়তো আগুন লেগেছে বা এইভাবে আগুনটা হয়তো ছড়িয়েছে এবং যার ফলে মারা গেছে লোকজন। কিন্তু রিপোর্টের যৌক্তিকতা কোথায় ছিল? যদি সত্যি সত্যি এরকম একটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, তাহলে ওই দুটো কামরা যারা কিনা কর সেবকরা ফিরছিল অযোধ্যা থেকে, সেই কামরা দুটোই কিন্তু প্রচুর লোকজন ছিল, প্রায় 150-150 কাছাকাছি এক একটা কামরায় লোকজন ছিল। তাহলে সবাই কি রান্না করছিল? এটা তো হতে পারে না। তাহলে আগুনটা লাগলো কি করে? বা সবাই তো স্মোক করছিল ওই সময়, এটা তো হতে পারে না। তাহলে আগুনটা লাগলো কি করে? সেকেন্ড প্রশ্ন, যদি আগুন সত্যি সত্যি লেগে থাকে তাহলে ট্রেনে 3টে করে দরজা হয় একটা কামরাতে, সেই 3টে দরজার এদিক ওদিক করে যদি আমি দেখি তাহলে 6খানা দরজা, তাহলে 6টা দরজা বাইরে থেকে তো নিশ্চয়ই কেউ দেওয়া ছিল না। তাহলে নিশ্চয়ই লোকজন যদি আগুন লেগে থাকে তাহলে লোকজন তো বেরোনোর চেষ্টা করবে, তাহলে তারা বেরোতে পারলো না কেন? যে 59 জন লোক মারা গেল ভেতরে পুড়ে, তাহলে তারা ভেতরেই কি করে থেকে গেল? তারা তো বাইরে চলে আসবে আগুন লেগে থাকলে, কেন হলো না? এই সমস্ত প্রশ্ন কিন্তু বলতে পারো ক্লিয়ার নয় প্রথম রিপোর্টটা অনুযায়ী, যেখানে এটাকে একটা অ্যাক্সিডেন্টের হিসেবে তুলে ধরা হয়েছে। তাই সুপ্রিম কোর্ট কি করলো? রিজেক্ট করে দিল এই রিপোর্টটাকে অ্যাজ আ আনকনস্টিটিউশনাল অ্যান্ড ইনভ্যালিড বলে। স্পেশাল ইনভেস্টিগেশন টিম সুপ্রিম কোর্ট কনস্টিটিউট করলো এবং এই সিট কি করলো না, concur with the charge of the prosecution that this was not an incident of the unplanned mob outrage and rather it involved conspiracy। তখন আমাদের যে পাবলিক প্রসিকিউশন ছিল এই কেসের, তার বক্তব্য অনুযায়ী সুপ্রিম কোর্ট তখন কি করলো, আবার একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে দিল এই কেসটার পরিপ্রেক্ষিতে, যারা কিনা বা বলতে পারো আমাদের পাবলিক প্রসিকিউশনের বক্তব্য ছিল কি না এটা একটা কনস্পিরেসি, এটা কোনো ইনসিডেন্ট নয় বা এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়। তার বক্তব্যকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট একটা আবার স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে দিল। এরপরে যদি আমরা দেখি, দেখো গঠিত হয়েছে নানাবতী কমিশন, পরীক্ষায় আমাদের দিয়ে থাকে কমিশনের নাম দিয়ে, তাই না? তাহলে নানাবতী কমিশন এবং ইউসি ব্যানার্জি কমিশন দুটোই কিন্তু তৈরি হয়েছিল গোধরার ঘটনাটাকে কেন্দ্র করে। এনার রিপোর্টে কি বলা হয়েছে না, কমিশন অফ ইনকোয়ারি was constituted by the Gujarat government headed by then Chief Minister নরেন্দ্র মোদী। তাহলে এই যে কমিশনটা তৈরি হয়, এই কমিশনটা তৈরি হয় কখন না, যখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল এবং তিনিই বলতে পারো কি না এই কমিশনটাকে তৈরি করেন, যার নাম হচ্ছে নানাবতী কমিশন। সেই কমিশন যে রিপোর্ট দিয়েছে তার রিপোর্ট অনুযায়ী দ্য ফাইনাল রিপোর্ট অফ দ্য নানাবতী কমিশন, এটা সাবমিটেড হয়েছে 2008-এ, যেখানে বলা হয়েছে কি না ট্রেন বার্নিং অ্যাজ আ কনস্পিরেসি, বা এটাকে একটা কনস্পিরেসির কথা বলা হয়েছে। এবার এটাকে যদি আমরা বলি কনস্পিরেসি, তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন দাঁড়িয়ে যায়, কিন্তু কেন কনস্পিরেসি? হোয়াট ইজ দ্য কজ বিহাইন্ড দ্যাট? হঠাৎ করে কি এমন ঘটনা ঘটেছিল যদি মানে মানুষকে পুড়িয়ে মারার দরকার পড়েছিল? মুসলিম কমিউনিটির পক্ষে আঙুল তোলা হচ্ছে যে একদল মুসলিম কমিউনিটি যারা কিনা এই ঘটনাটা ঘটিয়েছিল এবং যার ফলে পরবর্তী ক্ষেত্রে গুজরাটে রাইট বা দাঙ্গা লাগে। কিন্তু কেন ঘটিয়েছিল?
কোনো সুস্থ মানুষ তো কোনো সুস্থ মানুষকে পুড়িয়ে মারতে পারে না। তাহলে এর পিছনে কি কোনো কারণ আছে? যদিও সেই কারণ কিন্তু আজও অজানা। যদি এটাই সত্যি বলে আমি ধরে নিই, যে হ্যাঁ একদল মুসলিম কমিউনিটি যারা কিনা গুজরাটে এই ঘটনাটা ঘটিয়েছিল, তাহলে কেন ঘটিয়েছিল, তার পিছনে কারণটা কি, বা তার মাথা কারা কারা, সেগুলো কিন্তু আজও আমাদের প্রকাশ্যে আসেনি। উত্তরের আশায় কিন্তু আমরা প্রত্যেকে এখনো বসে আছি। এই ঘটনাকে কেন্দ্র করে আজকের যে প্রাইম মিনিস্টার আমাদের মাননীয় শ্রী নরেন্দ্র মোদী, তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটের এই সময়, তো তার এগেনস্টে বলতে পারো কি না বিভিন্ন ধরনের কেস কাবারি হয়। এই সমস্ত কেস কাবারি থেকে শুধুমাত্র নরেন্দ্র মোদী নয়, তার সঙ্গে আরো 63 জন সিনিয়র অফিসিয়াল যারা আছে তাদেরকে কিনা 2002-এর এই কমিউনাল রাইট থেকে সুপ্রিম কোর্ট কি করে না, তাদের এগেনস্টে সবকটা কেসকে ডিসমিস করে দেয় এবং তাদের প্রত্যেককে ক্লিন চিট দেয়। তাহলে 2002-তে যে গুজরাটে কমিউনাল রাইট হয়েছিল, সেই রাইটে আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর নামও জুড়ে গেছিল, যিনি কিনা তখনকার সময় ছিলেন মুখ্যমন্ত্রী। এবং তার সঙ্গে সঙ্গে আরো 63 জন সিনিয়র অফিসারও বলতে পারো সেই ঘটনায় যুক্ত ছিল। এই সকলকে বলতে পারো মুক্ত করে কে না, আমাদের মাননীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে তাদের এগেনস্টে সবকটা কেসকে ডিসমিস করে দেওয়া হয় এবং প্রত্যেককে ইনক্লুডিং প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, যাকে কিনা ক্লিন চিট দেওয়া হয়। এখন বক্তব্য যেটা আমাদেরকে মনে রাখার দরকার, যে ভারতবর্ষ হচ্ছে সারা পৃথিবীর মধ্যে কিনা বৃহত্তর ডেমোক্রেসি বলে আমরা প্রাউড ফিল করি, গর্ববোধ করি। মনে রাখতে হবে এই ডেমোক্রেসি তখনই সঠিকভাবে চলবে যদি ডেমোক্রেসির মেন যে 4টে পিলার, সেই 4টে পিলার যদি ঠিকঠাকভাবে কাজ করে। আমরা জানি সেই 4টে পিলার কি কি: লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এবং মিডিয়া। 2002-এর ঘটনাটা, তৎকালীন সময় যে ঘটনাটা ঘটেছিল, তখনকার সময় যে সমস্ত বড় বড় মিডিয়া হাউস যারা ছিল, তারা এটাকে একটা নিউজ বলে বিক্রি করে এবং প্রত্যেকেই বলতে পারো নিজের নিজের ঘরকে গুছিয়ে তোলার চেষ্টা করে। সেই 59 জন ব্যক্তি, মহিলা, শিশু যারা মারা গেল, তাদের আজকে কি অবস্থা জানি না। আজকে আমরা সেই জায়গাটায় আছি কিনা, বা আমরা আদেও তারা কি পজিশনে আছে, তাদের ফ্যামিলি কোথায় আছে, কেউ কিছু জানি কিনা, বা যে কমিউনিটির প্রতি আঙুল তোলা হয় এই ঘটনাটাকে কেন্দ্র করে, তার মাস্টারমাইন্ড কে, বা এই ঘটনার সঙ্গে কিভাবে তারা যুক্ত, বা কেন তারা এই ঘটনাটা ঘটিয়েছিল 2002 আর আজকে 2025, এখনো কিন্তু আমাদের কাছে কোনো সেই অর্থে খবর নেই। তো গণতন্ত্র তখনই সঠিকভাবে চলবে যদি এই 4টে স্তম্ভ একে অপরকে সাহায্য করে। এটা আমরা আমাদের কনস্টিটিউশনে পড়ে এসেছি, এটাই সত্য, আমরা জানি। তাহলে সত্যি কি আজ এই 4টে স্তম্ভ একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে? সত্যি কি এই 4টে স্তম্ভ এই বৃহত্তম গণতান্ত্রিক দেশকে রক্ষা করতে কাজ করছে? এরকম হাজারো প্রশ্ন মনের মধ্যে আজও উকি মারে। আজও আমরা ওয়েট করে বসে আছি যে আসল কালপ্রিট কি, বা আসল ঘটনাটা কি, সেটা মানুষের সামনে আসবে, নাকি রংচং মাখানো ঘটনা, নাকি স্টোরি তৈরি করে দেওয়া ঘটনা, নাকি সিনেমা বানিয়ে দেওয়া, যাতে কিনা মানুষ সেটাই ভাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। দেখা হবে এই ধরনের আরো ভিডিও নিয়ে আপকামিং সেশনে। থ্যাংক ইউ।